লেখিকা রিমা বিশ্বাসের প্রগাঢ়। আত্মসম্মান, অপমানবোধ, ক্ষোভ, রাগ, ঘৃণা, হতাশা সব আজকাল যেন বিলুপ্ত শব্দ কাঞ্চনের শব্দকোষে। এত উপেক্ষা, এত অবহেলা কিছুই গায়ে লাগে না। ও কি সেই যুগের মেয়ে যে যুগে স্বামীকে দেবতা জ্ঞানে পুজো করা হতো, আর পতি ভিন্ন আর গতি নেই এমন থিওরিতে মেয়ে মানুষ করা হতো? না, বাড়ির সংস্কারও তেমন সেকেলে অর্বাচীন নয়, যেখানে বলা হবে যে করে হোক পতির চরণে নিজেকে সমর্পিত করে জীবনটুকু কাটিয়ে দিয়ে সোজা চুল্লিতেই ঢুকো মা জননী। ও বাড়ির ছেলের পত্নী হয়ে থেকো, এ বাড়ির পথে সোজা পায়ে এসো না, উল্টো পদে পেতনি রূপে এলে তাও গ্রহণযোগ্য হবে না। তেমন ধ্যান ধারণা ওর বাড়ির বাপমা কেন, ঠাকুমা, ঠাকুরদা, এমনকি প্রপিতামহী পর্যন্ত রাখতেন না। সম্মান, প্রেম, ভালোবাসা, যত্ন না পেলে স্বামী গৃহ আঁকড়ে পড়ে থাকার জন্য তাকে কেউই বিধান দেবে না। তবু যে কেন কাঞ্চন এত উপেক্ষা সয়ে এ বাড়িতে পড়ে আছে তা মাঝে মধ্যে জানতে মন চায়। কাঞ্চনের যা জুনের, কাঞ্চনের বাড়ির রকম সকম তার জানা, কারণ কাঞ্চনদের পরিবারকে সে তার বিয়ের পর থেকেই চেনে। তার শ্বশুর মশাই আর কাঞ্চনের বাবা ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রেই জুনের দেওর সিদ্ধান্তর সঙ্গে কাঞ্চনের বিয়ে ঠিক হয়। জুন জানে কাঞ্চনরা অবস্থাপন্ন পরিবারের লোক। ওর বাবা জাদরেল উকিল, দাদা আইএএস, বৌদি বোটানির প্রফেসর। কাঞ্চনের মা একসময় রেডিও আর্টিস্ট ছিলেন, ভালো গান গাইতেন। দাদুর ছিল কাঠের কারবার। সে আন্দাজে সিদ্ধান্তরা কি এমন? হ্যাঁ, বনে দিয়ানা আছে, আছে কলকাতার উপর বিশাল বাড়ি। একটা সময় অবস্থা ভালো ছিল যখন সিদ্ধান্তের দাদু ডাক্তার ছিলেন, কিন্তু সিদ্ধান্তের বাবা তেমন বিরাট কিছু হয়ে উঠতে পারেননি। সামান্য মাইনের বেসরকারি ফার্মে চাকরি করে বাড়ির আভিজাত্য বজায় রাখতে বেশ কিছু ঋণের দায়ে জড়িয়ে পড়েন। একটা সময় যখন প্রায় বাড়ি বিক্রির দশা, তখন স্কুল সময়ের বন্ধু সে টাকা ধার দিয়ে তাকে ঋণ মুক্ত করেন। পরে সিদ্ধান্তের বাবা ঋণ শোধের প্রসঙ্গ তুললে উনি বলেন, আমার কাঞ্চনটা বড় সরল, এ যুগের জন্য একেবারে ফিট নয়, ওকে নিয়ে বড় চিন্তা হয়। চাকরি বাকরি আমি ওকে দিয়ে করাবো না, মেয়ে তেমন চালাক চতুর নয়। এদিকে বিয়ে দিতেও সাহস হয় না দিনকালের অবস্থা ভেবে, তাই বড় ইচ্ছে হয় যদি তোর ছেলেটার সঙ্গে কাঞ্চনের বিয়ে দিস, আমায় টাকা শোধ দিতে হবে না। সিদ্ধান্তের বাবা হাতে চাঁদ পেয়ে যান। ঋণের ভার বড় ভারী, এ বোঝা নামানোর সুযোগ এলে কে আর তা হাতছাড়া করে। এই শর্তে দুই প্রাণী এক খুঁটিতে বাঁধা পড়ে। দুপুরের দিক, পশ্চিমের জানলা দিয়ে ক্লান্ত সূর্যের ধারালো সোনালি রশ্মি তীর্যকভাবে এসে পড়েছে কাঞ্চনের খাটের পায়ায়। মেঝে ছড়িয়ে পড়া সোনালি রোদ প্রতিফলিত হচ্ছে ড্রেসিং টেবিলের আয়নায়। পিঠে বালিশ রেখে কাঞ্চন পায়ের ওপর পা রেখে মোবাইল দেখে তার মুখের নানা প্রতিক্রিয়া দিয়ে চলেছে। ওর পায়ের কাছে এসে জুন বসল। ওকে বসতে দেখে কাঞ্চন গাল ভরে হাসল। মোবাইল এগিয়ে দিয়ে বলল, দেখো দেখো রিলটা, বিড়ালটা বাচ্চাদের মতো না খাওয়ার বায়না করছে, কি কিউট না? রিলে মন না দিয়ে জুন প্রশ্ন করে, সিদ্ধান্তর সঙ্গে তোর রোজ কথা হয়? জুন বয়সের কাঞ্চনের চাইতে প্রায় বছর 8 বড়, তাই সে তুই তোকারিই করে, কিন্তু প্রশ্নটা তেমন স্বস্তির হলো না কাঞ্চনের। বলল, আরেকটা রিল তখন দেখলাম, দাঁড়াও দেখাই, কুকুরে কীর্তন করছে। জুন ওর হাতের মোবাইল নামিয়ে ওর দিকে চায়। কাঞ্চন, তুই এখানে সুখী তো? সিদ্ধান্ত তো প্রায় 7 দিন হলো বাড়ি আসছে না, তোকে ফোন করে? কাঞ্চনের থুতনি যেন এবার বুকে মিশে যাবে, মুখ দিয়ে কথা ফোটে না। জুন দীর্ঘশ্বাস ফেলে। আমরা ফোন করলেও যে ফোন ধরে না। শেষে ওর এক বন্ধুকে ফোন করে জানলাম তার সঙ্গে আছে, কারো একটা ফ্ল্যাটে নাকি 4-5 জন একসঙ্গে মিলে থাকছে। তুই ফোন করেছিস? কাঞ্চনও ডাগর চোখ তুলে তাকায়। মেয়েটা দেখতে যে বিরাট সুন্দর তা নয়, কিন্তু কি যেন একটা মায়া মায়া ভাব আছে, হয়তো অতিরিক্ত ছেলে মানুষের জন্য। গায়ের রং কালো, চোখ দুটো বড় বড় গভীর, চওড়া কপালে ভুরু জোড়া ঘন, মাথার চুল আছে এক ঝাঁক,
লম্বা গলা, রোগা চেহারার মধ্যম উচ্চতার মেয়ে, নাকটা খাটো, গাল পাতলা, ঠোঁট পুরু কিন্তু হা মুখ ছোট। মোটের উপর সচরাচর দেখতে পাওয়া একটা সাধারণ মেয়ে হলেও ওর প্রতি বড় মায়া হয়। অন্তত শ্বশুরকুলের সকলেই স্নেহের চোখে দেখে কাঞ্চনকে। ওদের বাড়ির কাজের মাসি বিমলা বলে, ওই ছোটর থেকে এনারা চেনে কিনা, তাই এত ভালোবাসা। কিন্তু জুন তা মানে না। বয়সের জন্য জীবনের অনেক অভিজ্ঞতা থেকে এইটুকু জ্ঞান তার হয়েইছে, এ বাড়ির লোকের কাঞ্চনের প্রতি এত ভালোবাসার কারণ আর কিছু না, কারণ একমাত্র সিদ্ধান্তের উপেক্ষা। সিদ্ধান্ত যদি আজ কাঞ্চনকে চোখে হারাতো, তবে এ বাড়ির লোকের কাছে ও হয়ে উঠত চোখের বালি। জুন হাত রাখে কাঞ্চনের হাঁটুর ওপর, বলে, সিদ্ধান্তকে ফোন করে একবারটি আসতে বল কাঞ্চন। তুমি যে বললে ও বন্ধুদের সঙ্গে ফ্ল্যাটে আছে, তবে কেন আসবে? তুই বললে হয়তো আসবে। তোমরা এতজন বললে আসবে না, আর আমি বললে আসবে? আশ্চর্য তো, আমি বলতে পারবো না। দি প্লিজ, আমায় ফোর্স করো না। শেষের কথাটা কিছুটা বাচ্চা মেয়ের বায়নার মতো শোনালো। কাঞ্চন বাচ্চা নয়, ওর 27 বছর বয়স, কিন্তু বাড়ির ছোট বলে ওর মধ্যে পরিণত ভাবটার খামতি আছে। জুনের এক এক সময় বিরক্ত লাগলেও তা প্রকাশ করে না। যে মেয়েটা ওর বরের কাছে গৃহীত নয়, তাকে আর ও কি শাসন বা কটাক্ষ করবে? জুন উঠে চলে যায়। খাটে বসে কাঞ্চন তাকিয়ে থাকে। জুন দরজা পার করে ঘর থেকে বেরিয়ে গেলে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর মুখের রেখারা ক্রমশ সংকুচিত হয়ে আসে। কান্নার তোড় সামলাতে পারে না মেয়েটা, কাঁদে। সময় নিয়ে কাঁদে অনেকক্ষণ। হঠাৎ মোবাইলটা বেজে উঠলে সতর্ক হয়ে যায়। দু হাতে দু চোখ মুছে গলা পরিষ্কার করে নেয় তাড়াতাড়ি। ফোন ধরে। ও বাড়ি থেকে মায়ের ফোন। জিজ্ঞেস করে, দুপুরে কি খেয়েছিস কাঞ্চা? কাঞ্চনের মনেই পড়ছিল না দুপুরের মেনু। এক ঝাপটায় এদিক থেকে ওদিকে নিয়ে এলে সামঞ্জস্য আনতে যা একটু সময় লাগে, ভেবে বলে, পাবদা সর্ষে আর ভেটকি দিয়ে ফুলকপির ঝোল। সিদ্ধান্ত কোন মাছ খেতে ভালোবাসে? মা জানতে চান। ঢোক গেলে কাঞ্চন আমতা আমতা করে বলে, সবই। বাহ, কি সুন্দর। সাধে কি তোকে মন্দ বুদ্ধি বলি রে? বরকে জিজ্ঞেস করবি না সে কি খেতে ভালোবাসে আর কি খেতে না? এবারই এলে আমায় ব্যবস্থা করতে হবে তো। আমি তো জানতাম ভোলা ভেটকি সে মুখে তোলে না। কাঞ্চন চুপ করে থাকে। মা বলেন, কবে আসছো এবারই সিদ্ধান্তকে নিয়ে? ও আসবো নয়, এখন ফোন রাখি। সারা দুপুর ফোন ঘেটে এখন বড় ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুমিয়েই থাকো তুমি। কত করে বলেছি একটা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কোর্স করে নে। তোর বাবার ক্লায়েন্টেরই তুই নিজের ক্লায়েন্ট হিসেবে পেয়ে যাবি। তোর দাদা বলছিল একটা অ্যান্টিক পিসের শোরুম দেওয়ার ইচ্ছে, তোকে সেখানে বসাতে চায়। ওর তো আর এসবে সময় হবে না, আর উনি কিনা ঘুমিয়ে কাটাবেন। ছোট্ট একটা শ্বাস ফেলে কাঞ্চন বলল, ওগুলো দাদার ইচ্ছে না তোমার ইচ্ছে, যা তুমি দাদার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করছো? আমার এসব কিছু ভালো লাগে না মা। সবাইকে কিছু না কিছু করতে হবে, এমন কোনো বিধান আছে নাকি? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ফোন রাখলাম। ফোনটা মাথার কাছে রেখে কাঞ্চন খোলা জানলার আকাশের পরিবর্তিত রঙের দিকে চেয়ে থাকে। মনে পড়ে যায় এ বাড়িতে কনের সাজে আলতা গোলা জলে পা ডোবানো, ধীর পায়ে পা ফেলা, চাল ভরা ঘটে পা ঠেকানো, উলুধ্বনি, শঙ্খ বাজছে, চারপাশের ব্যস্ততা। কাঞ্চন লাজুক মুখে দাঁড়িয়ে, হাতে মাছ ছটফট করছে, তাই প্লাস্টিক চেপে খামচে ধরে। কাখে জল ভরা কলসি। দোতলার ওর ঘরে এলে এদের বাড়ির উঁচু সেকেলে পালঙ্কে বসতে প্রথম চিবুক নেড়ে বললেন, শ্যামা সুন্দরী, খুব ভালো জুটি হয়েছে। ওই গোড়া সাহেবের সঙ্গে আমাদের এই মেয়েই মানিয়েছে ভালো, নইলে ছেলে পুলেগুলোকে দেশি বলে চেনা যাবে না। উপস্থিত সকলে খিলখিল করে হেসে উঠল। হাসি পাচ্ছিল কাঞ্চনের নিজেরও, আর খুব ভালো লাগছিল সিদ্ধান্তর প্রসঙ্গ উঠতে। সে এক অক্লান্ত স্রোত রাশির ভালো লাগার আবেশ। সিদ্ধান্তর মতন পুরুষ সচরাচর চোখে পড়ে না, বাঙালিদের মধ্যে প্রায় নয়। ওর চেহারায় একটা ক্ষত্রিয়ের ছোঁয়া মেলে। গায়ের রং দুধে আলতা, শ্বেত পাথরের মূর্তির মতন নিখুঁত গড়ন।
লম্বায় 6 ফুটের বেশি, কপাল চওড়া, ভুরু লম্বা ঘন, নাকটি কালো আর ঠোঁট রসুন খোলার মতন পাতলা, চিবুক ধারালো, চিবুকে কোনো শৈথিল্য নেই, টানটানে নির্মেদ চেহারা। বিয়ের আগের থেকে যে ওর সঙ্গে বিরাট আলাপ ছিল বা খুব কথা হতো তা নয়, কোনো সময় মুখোমুখি হলে সৌজন্যতার জন্য যতটুকু হাসা, এই পর্যন্ত। বিয়ে ঠিক হওয়ার পর সিদ্ধান্ত একবারও বাইরে বেরোনোর কথা বলেনি। কাঞ্চন ফোন করলে ও খুব ব্যস্ততায় ফোন ছেড়ে দিত। কাঞ্চনও পরে লজ্জা পেত। সিদ্ধান্ত পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চাকরি জীবন ওর খুবই চাপের। মান্থলি স্যালারি তো আর এমনি এমনি 2.5 লাখ নয়। সারাদিন ঘরে বসে থেকে রান্না, যোগা আর রূপচর্চা করে বিশ্বে তাবর তাবর উন্নয়ন আর জটিল থিওরি দিয়ে জীবনের সরলীকরণের সমীকরণে নিয়োজিত কাঞ্চন আর কি করে বোঝে ব্রিলিয়ান্ট লোকেদের ব্যস্ততা? তাই লজ্জা পেয়েছে। বিয়ের সময় মনে হয়েছে ও প্রকৃতই খুব কম কথা বলে, কিন্তু কাল রাত্রির পরের যে ফুলশয্যার রাত, যে রাতে এই ঘরটা কাঞ্চনের বাবা মার বাড়ি থেকে আসা ফুলের তত্ত্বে সারা ঘর মম করছিল, ফুলের তোড়া, ফুলের শিকল, ফুলের গোছায় সাজানো এদের পালঙ্ক, বুঝি শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা বৃন্দাবনে রাসলীলায় অবতারণ করবেন। সেদিনও আজকের মতো কাঞ্চন খোলা জানলা দিয়ে ফকফকে সাদা গোলকের দিকে তাকিয়ে, জ্যোৎস্নার আলো ওদের বাগানময় ছড়িয়ে, গন্ধ আসছিল ঘরময় ঠাসা ফুলের। সারাদিনের ধকলের পর বড় ক্লান্তি লাগছিল, ঘুম আসছিল, আর তখনই দরজা ঠেলে ঘরে ঢুকলো সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে লাভডাব বাড়তে শুরু করেছে দ্রুত। 2 হাত ঠান্ডা বরফ, এক অদম্য উত্তেজনা আর উপচে পড়া আনন্দ। সিদ্ধান্তকে কবেও এতটা ভালোবেসে ফেলল, এই যে এই রাত না এলে বুঝতে পারতো না। কবে মন মস্তিষ্কে এমন প্রেতাত্মার মতন ভর করল সে, কিন্তু সে উত্তেজনার উপশম হলো মুহূর্তে। সিদ্ধান্ত ঘরের দরজায় খিল দিল। কাঞ্চনের সঙ্গে একটাও বাক্য বিনিময় না করে খাটের উল্টো দিকে রাখা সোফায় গিয়ে শুয়ে পড়ল। কাঞ্চনকে বাড়ির সবাই ইম্যাচিওর বলে, বোকা বলে, পরিণতি আসেনি এখনো। যদিও কাঞ্চন বুঝতে পারছিল বাড়ির লোকের কাছে ও যে পরিমাণ বোকাই হোক না কেন, আজকের সিদ্ধান্তের আচরণ যে স্বাভাবিক নয় তা বোঝার মতো বুদ্ধি ওর হয়ে গেছে। শক্ত কাঠ হয়ে বিছানায় বসে রইল কাঞ্চন। কতক্ষণ তা জানে না। একটা সময় হয়তো ঘুমিয়েও পড়েছিল। এভাবেই শুরু হলো কাঞ্চনের বিবাহিত জীবন। শাশুড়িমা বলেছিলেন সিদ্ধান্ত ঝালঝাল চিকেন কষা খেতে বড় ভালোবাসে, একদিন বানাস তো। আনন্দে আপ্লুত হয়ে কাঞ্চন তাই রেঁধেছিল। খাওয়া টেবিলে উৎসুক কাঞ্চন জানতে চাইছিল কেমন লেগেছে সিদ্ধান্তের। বোধহয় শাশুড়ি মায়ের চোখে পড়ে বিষয়টা, তাই উনি বলেন, সিধু, আজকের মাংসটা কিন্তু কাঞ্চন রেঁধেছে। কাঞ্চন দেখল যে দ্রুততায় আর আস্বাদনে মাংস ভাত উপভোগ করছিল সিদ্ধান্ত, তার গতি মন্থর হয়ে গেল। শাশুড়ি বেশ আদরের সঙ্গে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে বলো? সিদ্ধান্ত চুপ। কাঞ্চন লক্ষ্য করল ওর চোয়াল বরাবর একটা রগ যেন শক্তভাবে ফুটে উঠল। হয়তো খাবার টেবিল ছেড়ে উঠে যাচ্ছিল, কিন্তু উঠল না, সহবতে বাঁধল বলে। মুহূর্তে নিজেকে সামলে নিল সিদ্ধান্ত। কাঞ্চন বোকা ঠিকই, তবে এতটাও বোকা নয় যে এসব উপসর্গ বুঝবে না। ঘরে এসে তাই শান্ত স্বাভাবিক গলায় কাঞ্চন জিজ্ঞেস করল, তোমার পছন্দ অন্য কেউ? আর এরা তার সঙ্গে তোমার বিয়ে হতে দেয়নি কারণ আমার বাবা তোমার বাবার ঋণ মিটিয়েছিল কোনো এককালে, তাই তো? সিদ্ধান্ত সোফার হাতলে পিঠ রেখে পা সোফাতে ছড়িয়ে বসেছিল। কোলে রাখা ল্যাপটপ, কোনো উত্তর দিল না। কাঞ্চন কিছুক্ষণ ওর দিকে চেয়ে উত্তরের অপেক্ষা করল। উত্তর না পেয়ে বলল, আমি বাড়ি ফিরে যাচ্ছি তাহলে। কষ্ট করে সোফায় গুজে শোয়ার কি দরকার? ল্যাপটপ বন্ধ করে সেই যে বাড়ি থেকে সিদ্ধান্ত বেরোলো, আজ প্রায় 7 দিন ও ফেরেনি। সন্ধ্যের দিকে জুন ঘরে ঢুকে বলল, এ কি রে, জানলাগুলো বন্ধ করিসনি? মশায় যে ছেয়ে যাবে। জানলার শিকের বাইরে হাত বের করে পাল্লা টানে জুন। বিছানায় উঠে বসে কাঞ্চন। ওর ফোলা লাল চোখ দেখে জুন জিজ্ঞেস করে, দুপুরে তেড়ে ঘুমিয়েছিলিস বল? কাঞ্চন হাসে। জুন ওর পালঙ্কে বসে, একখান বালিশ টেনে নিয়ে কোলের ওপর রেখে বলে, সিদ্ধান্ত ঠিক করছে না, তুই বা কেমন? আমি বলবো তুই বাড়ি চলে যা। কাঞ্চন গুটিয়ে যায়।
জিজ্ঞেস করে, ও কি ওর গার্লফ্রেন্ডের সঙ্গে থাকছে? অনুপমা মেয়েটার নাম, খুব সুন্দর দেখতে, যাকে বলে পুতুল পুতুল গড়ন। ইস, কেন ওর সঙ্গেই তোমরা ওর বিয়ে দিলে না গো? এখন তো সিদ্ধান্ত ভালো রোজগার করছে, বাবার টাকার শোধ দিয়ে দিত, আর না দিলেও আমার বাবা তেমন ডাকাতি কিছু করতো না। জুন ছোট শ্বাস ফেলে, বলে, অনুপমার সঙ্গে সিদ্ধান্তের বিয়ে দিতে এ বাড়ির কারো আপত্তি প্রথমে ছিল না, কিন্তু পরে শ্বশুরমশাই জানতে পারেন অনুপমার মায়ের চরিত্র খারাপ। ভদ্রমহিলার স্বামী থাকা সত্ত্বেও আরেক আইবুড়ো লোকের সঙ্গে লটঘট। এ শুনে কি করে আর এ বিয়েতে রাজি হয় বল? তাই রাজি হয়নি। ঘটনার মাত্র ৬-৭ মাসের ভিতর অনুপমারও বিয়ে হয়ে গেল। ভালো ছেলে পেয়েছিল ওরা। ছেলে সিদ্ধান্তর চাইতে রোজগার ভালো করে, দেখতেও ভালো, কিন্তু কপাল দেখ, সে বিয়ে টিকল না। 1 বছর যেতে না যেতেই বোধহয় মেয়ে ফিরে এসেছে। তখন নতুন করে আবার সিদ্ধান্তর সঙ্গে যোগাযোগ শুরু। তখন এ বাড়ির মা খাওয়া দাওয়া ছেড়ে জেদ ধরে বসেন, যে করেই হোক সিদ্ধান্তর বিয়ে দিতে হবে। এ বাড়ির বাবার তখন তোর বাবাকে দেওয়া শর্তটাই মনে হয় কুল রক্ষার একমাত্র উপায়। এখন অনুপমাকে কি তাহলে সিদ্ধান্ত বিয়ে করতে চায়? অনুপমা ভালো মেয়ে, আমার সঙ্গে যতবার দেখা হয়েছে আমার ওকে খুব ভালো লেগেছে। এখন মায়ের চরিত্র খারাপ বলে মেয়েকে বাতিল করাই বা কি ঠিক? কিন্তু এগুলো সব পাস্ট ভুলে সিদ্ধান্তর এখন আর অনুপমার ওপর মোহ না রাখাই ভালো। তোর সঙ্গে যখন বিয়ে হলো, কিন্তু তুই মেজাজ দেখা, রাগ করে চলে যা, তখন দেখবি ভয় পাবে। কেন তুই এত শান্ত? জুনকে ওর 4 বছরের ছেলে সন্টু ডাকায় জুনের আর বাকি কথাগুলো বলা হলো না। ও উঠল। কাঞ্চন বলল, তোমার কি মনে হয় আমার কি করা উচিত? আত্মসম্মানের সঙ্গে বাঁচা উচিত, এইটুকু বলে চলে গেল জুন। কাঞ্চন বসে থাকে হাঁটুর ওপর থুতনি রেখে। অনুপমার একটা অবয়ব মন মস্তিষ্কে ছড়িয়ে যায় মাদকের মতন। কতক্ষণ আবেশিত হয়ে বসে থাকে খেয়াল হয় না। একটা সময় খুট শব্দ হতে দেখে সিদ্ধান্ত ঘরে। ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চারপাশ বড় অন্ধকার, আর সিদ্ধান্তকে আলোকিত দেখায় সুন্দর খোদাই করা শ্বেত পাথরের মুখ। কাঞ্চন জিজ্ঞেস করে, তুমি একা? অনুপমা কোথায়? সিদ্ধান্ত কোনো উত্তর দেয় না। কাঞ্চন আবার প্রশ্ন করে, কোথায় রেখে এলে ওকে? ওকে ছাড়া তোমায় একদম মানাচ্ছে না। আনলে না যে? আর তখনই খুদে হাতে ঝাঁকুনি দিয়ে ডাক দেয়, কান্নন, কান্নন। ধরফর করে ওঠে কাঞ্চন। পালঙ্কের পাশে রাখা ছোট টুলটায় চড়ে পালঙ্কই উঠে সন্টু ওর কাকিমাকে ডাকছে। সবার হাজার শেখানোতেও সে কিছুতে কাঞ্চনকে কাম্মা বা মানাই কিচ্ছু বলবে না। সে বড়দের মতন ডাকবে কাঞ্চন, আর তার অপভ্রংশ রূপ কান্নন। সন্টু আদস্বরে বলে, কার সাথে কথা বলছিলে তুমি? কাঞ্চন অবাক হয়। একটু আগে কি হয়েছিল ওর সঙ্গে? সপ্তাহ 2 পেরোবার পর সিদ্ধান্ত ঘরে ফেরে, নিয়ম মাফিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাঞ্চন শুধু ওকে দেখে যায়, ল্যাপটপে মন দিয়ে কিছু করে চলেছে। সেই একইভাবে সোফায় বসে, কাঞ্চন পালঙ্কে। একটা সময় লম্বা একটা শ্বাস ফেলে কাঞ্চন, তারপরে বলে, তুমি কি ভেবেছিলে বাড়ি এসে দেখবে আমি চলে গেছি? সিদ্ধান্ত ওর স্বভাব মতো কথার উত্তর দিল না। কাঞ্চন খাট থেকে নেমে ওর সামনে এসে দাঁড়ালো, বলল, আমার কিন্তু এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তোমার বাড়ির লোক অত্যাধিক কেয়ারিং। যা আমার বাড়ির লোকও নয়, আমি এখানে খুব ভালো আছি। সত্যি কথা বলতে কি, আমার তোমাকে কোনো প্রয়োজনও নেই। এবারই দিদি আর সন্টুই যথেষ্ট। কিন্তু আমি চিন্তায় পড়েছি তোমায় নিয়ে। তোমার কি হবে? একটা ব্রিলিয়ান্ট ব্রাইট ছেলে হয়ে তোমার মাথায় এমন বুদ্ধি কিছু বেরোলো না যাতে করে নিজেকে ভালো রাখতে পারবে? এরকম ভব ঘুরে হয়ে কদিন থাকবে? সিদ্ধান্ত এবার মুখ তুলে চাইল। কাঞ্চন হাসল, আই অ্যাম এনজয়িং দিস লাইফ। তোমার বাড়ির লোকের ভিতর সবসময় একটা গিল্ট ফিল, যার জন্য দিনরাত এরা আমায় তোয়াজ করে চলে। আমার বাড়ির লোকের খালি টাকা রোজগার করো, বিজনেস করো, কিছু একটা কোর্স করো, সব সময় এই টাইপের বক্তিমে। আমাকে তো খেদালেও এ বাড়ির সুখ ছেড়ে আমি যাব না, কিন্তু তোমার কথা ভেবে যে বড় মুশকিলে পড়ে যাচ্ছি। এ পাক ঘুরে সোফায় সিদ্ধান্তের পাশে এসে বসে কাঞ্চন।
দেখো বস, বুঝতে পারছি তোমার সঙ্গে না ইনসাফি হয়েছে, বহুত না ইনসাফি, কিন্তু তুমি তা বলে সাইলেন্ট মোডে চলে গিয়ে কি পাবে? সিদ্ধান্ত কি বলবে বুঝে উঠতে পারে না। কাঞ্চন ফিক ফিক হাসে। প্রেম করে বিয়ে করার ক্ষমতা নেই, এদিকে রাগ দেখানোর বহর কত। দেখো আমি মেয়ে মানুষ, তাই অন্য মেয়েকে ভালোবেসে আমায় বিয়ে করে আমার লাইফ তুমি বরবাদ করে দিলে। এরকম অ্যালিগেশন দেওয়ার ফুল রাইট আমার থাকলেও আমি দেব না, বিকজ আই ক্যান ফিল ইউর সিচুয়েশন। আমি তোমার অবস্থাটা ফিল করতে পারছি, কিন্তু একটা সলিউশনে তো আসতে হয়। এবার ধীরে সিদ্ধান্তর মুখ দিয়ে কথা ফোটে। অনুপমা ইজ স্টিল ইন মাই মাইন্ড, ওকে ভোলা অসম্ভব। তাই আমায় দেখলে গা জ্বলে? ভেঙিয়ে বলে কাঞ্চন। কথাটায় থতমত খায় সিদ্ধান্ত। আই এম হেল্পলেস, আই এম সরি, কিন্তু আমি এখন পুরো ঘেটে রয়েছি। সিদ্ধান্তর দিকে ঘুরে বসে কাঞ্চন, বলে আমার উপর বিশ্বাস রাখো, আমি ঠিক তোমাদের মেলাবো। এবার হেসে ফেলে সিদ্ধান্ত। ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু দিদি যে বলল বরকে ছেড়ে ছুড়ে চলে এসেছে। সেপারেশনে আছে, কিন্তু ওরা কেউ ডিভোর্স ফাইল করেনি। দেন ইটস রিয়েলি কমপ্লিকেটেড, ঠোঁট ফুলিয়ে কাঞ্চন বলে। আবারও হাসে সিদ্ধান্ত। ইফ ইউ আর ওকে উইদাউট মি, দেন ইটস রিল্যাক্সিং ফর মি টু। তুমি এনজয় করো যেমন করছো, আমায় নিয়ে চিন্তা করো না। কাঞ্চন যদিও চিন্তা করা ছাড়ে না, কত যে ভাবে বরের সঙ্গে তার পূর্ব প্রেমিকার বিয়ে কি করে দেবে তা নিয়ে, কিন্তু কিছুই যেন ভেবে উঠতে পারে না। এর মধ্যে জ্বরে পড়ল কাঞ্চন নিজে, ভাইরাল ফিভার, শরীর একেবারে কাবু, নড়ার ক্ষমতা পর্যন্ত নেই। সে সময় সিদ্ধান্ত অনেক সেবা যত্নও করলো। ওই কদিনে মুখে বুলিও ফুটলো অনেক। সিদ্ধান্তর বক্তব্য কাঞ্চন অসতর্ক ও বৃষ্টিতে ভেজে। কাঞ্চন বসে বসে মশার কামড় খায়, তবু জানলা বন্ধ করে না। কাঞ্চন চিকেন স্টুর বদলে ফাস্ট ফুড খেয়ে খেয়ে ইমিউন সিস্টেমই গড়বড় করে দিচ্ছে। কাঞ্চন চুপ করে শোনে আর অবাক হয়ে দেখে সিদ্ধান্তের তৎপরতা। অফিস থেকে এসেও নিয়ম করে জ্বর দেখে থার্মোমিটারে, গা স্পঞ্জ করা হয়েছে কিনা জিজ্ঞেস করে। দুপুরে কি কি খেলেও তা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে। এমনকি অফিসে বেরোবার আগে ওষুধ গুছিয়ে দিয়ে যায়। আবার বিমলা মাসিকে বলে যায় কাঞ্চন যেন ঠিক 11টায় ফলের রসটা খায়। সিদ্ধান্ত অফিসে বেরিয়ে গেলে কাঞ্চন জানলায় তাকিয়ে চুপটি করে শুয়ে থাকে। একটা সময় উষ্ণ জল গড়িয়ে পড়ে চোখের কোণ বেয়ে। বুকে টনটনে ব্যথা হয়, কিন্তু খুব ভালো লাগে ভেবে যখন অনুপমার পাশে সিদ্ধান্তকে খুব হাসি খুশি দেখে। এই জ্বরের কদিন কাঞ্চন কি কেবল চুপ করে শুয়ে থেকেছে? রোজ একটি বার করে ফোন করেছে অনুপমাকে। এও বলেছে সিদ্ধান্ত আজও ওকেই ভালোবাসে, ওরা কাঞ্চন কেবল ওর বন্ধু। অনুপমা হেসে বলেছে সিদ্ধান্ত সত্যি খুব ভালো বন্ধু হতে পারে। ব্যাস, আর কিছু বলবে না? তোমরা আবার এক হতে পারো তো, আমায় নিয়ে ভেবো না। তা হয় না কাঞ্চন। নিঃশ্বাস ফেলেছে অনুপমা কথাটা বলে। কাঞ্চন আরও কিছু বলতে গেলে অনুপমা ফোন রেখে দিয়েছে। কিন্তু কাঞ্চন যে কথা দিয়েছে সিদ্ধান্তকে, ওদের মেলাবে, ও হাল ছাড়ে কি করে? তাই প্ল্যান মাফিক সিদ্ধান্ত অফিস থেকে এলে কাঞ্চন জোর করে সিদ্ধান্তকে নিয়ে বের হলো শপিং মলে। রোগ থেকে সদ্য উঠেছে, তাই শরীর কিছুটা দুর্বল, চেহারাতেও জৌলস নেই তেমন। কদিনের জ্বরে চুল এত উঠেছে যে কপাল চওড়া হয়ে সামনেটা কেমন পাতলা দেখাচ্ছে। শপিং মলে এসেই হাঁপাচ্ছে। বাধ্য হয়ে সিদ্ধান্ত একটা রেস্তোরাঁয় ঢুকলো। বলল, কেন বেরোলে কাঞ্চন? শরীর এখনো ঠিক হয়নি যখন? কাঞ্চন হাসে, বলে, কফি বলো না। সিদ্ধান্ত কফি অর্ডার দিতে যায়। কাঞ্চন ততক্ষণে মেসেজে ডেকে নেয় অনুপমাকে। আজ ওকে এখানে আসতে বলেছে বলেই সিদ্ধান্তকে এত জোরজার করে বাইরে নিয়ে আসা। বেরোবার আগেও মেসেজ করে শপিং মলের অ্যাড্রেস বলেছে। এবার বলে দিল রেস্টুরেন্টের অ্যাড্রেস। কিছু পরে সেখানে চলে আসে অনুপমা। কাঞ্চন ওর দিকে মোহিত হয়ে তাকায়। মন্ত্রমুগ্ধের মতো বলে, তুমি যে এত সুন্দর তা ফেসবুকে কিন্তু বোঝা যায় না। অনুপমা হাসে। একটা খাকি রঙের লেডিস প্যান্ট আর ক্রিম রঙের টপ পরেছে। মুখে কোনো মেকআপ নেই, চুল কাঁদবে প্রায় কোমর ছোঁয়। বসো না প্লিজ। কাঞ্চন চেয়ার দেখায়। এর মধ্যে সিদ্ধান্ত এসে একেবারে হকচকিয়ে যায়। কাঞ্চন লক্ষ্য করছিল ওদের দুজনকে। কাঞ্চনের বুকের ভিতরেও প্রবল আবেগের ওঠাপড়া। দুর্বল শরীর তাই আরও থরথর কাঁপছে। সিদ্ধান্ত চেয়ারে বসলো চুপচাপ, অনুপমাও। ওরা কেউ কথা বলছে না দেখে কাঞ্চনই কথা শুরু করলো। বলল, আমি চাইছিলাম তোমরা দুজন একটা ফাইনাল ডিসিশন নাও।
সিদ্ধান্ত হয়তো নৈতিকতার জালে আটকা পড়ে গেছে। আমায় বিয়ে করতে হয়েছে, এদিকে তোমাকেও ভুলতে পারছিল না। তারপর তোমার বিয়ে সাকসেসফুল না হওয়ায় ও আরও অস্থির হয়ে পড়ে। অনুপমা, আমি অ্যাসিওর করছি আমি ডিভোর্স দিয়ে দেব। অনুপমা তাকায় সিদ্ধান্তের দিকে। সিদ্ধান্ত কোনো কথা বলে না। অনুপমা বলে, তুমি কেন এত স্যাক্রিফাইস করছো? আমরা যে তোমার কেউ না কাঞ্চন। কাঞ্চন হালকা শ্বাস ফেলে। ভাবুক হয়ে যায় ওর দৃষ্টি। কি ভাবতে থাকে তার কেউ জিজ্ঞেস করে না। বাড়ি ফিরে কাঞ্চন নিজের কিছু গোছগাছ শুরু করে দেয়। সিদ্ধান্ত সোফায় সে পুরনো কায়দায় বসে থাকে, তবে ল্যাপটপে মুখ রেখে নয়। দেখতে থাকে কাঞ্চনকে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে কাঞ্চনের গোছগাছ দেখতে দেখতে হঠাৎ বলে, তুমি এতদিন কেন রইলে তবে? যাওয়ার যখন ছিল আগে গেলে না কেন? আমি তো প্রথম দিন থেকে কখনো কোনো আশ্বাস দিইনি। কাপা গলায় কান্না চাপে কাঞ্চন বলে, কি জানি, মনে হয় তোমায় ভালোবেসে ফেলেছিলাম। সোফা ছেড়ে উঠে আসে সিদ্ধান্ত। জিজ্ঞেস করে, এখন ঘেন্না করো আমায়? ভেজা চোখে কাঞ্চন হাসে। এই দেখো কি কি সঙ্গে নিলাম। কাঞ্চন ওর ব্যাগের চেন খোলে, বলে, যেবার আইলাইনারটা খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না, দিদির ঘর পর্যন্ত গেছি, কি জানি সন্টু খেলতে নিয়ে গেছে কিনা। তুমি ওটা ড্রেসিং টেবিলের ওপর ঠুক করে রেখে বললে কিনা সোফার সিটে ঢুকে গিয়েছিল। সন্টুরই কাণ্ড ছিল, কিন্তু আমি ওই লাইনারটা আর ব্যবহার করিনি, রেখে দিয়েছি। ব্যাগ থেকে একটা আফটার শেভের অর্ধেক খালি হওয়া শিশি বের করে কাঞ্চন বলে, এই গন্ধটা আমার দারুণ লাগে। আরও ব্যাগ হাতড়ায় কাঞ্চন। এবার বের করে একটা পুরনো নোংরা বল। তা ঘুরিয়ে ঘুরিয়ে বলে, এ বাড়ির মা বলছিলেন বল খেলতে গিয়ে পাশের বাড়ির কাচের জানলা ভেঙে দিয়ে তুমি খুব বকুনি খেয়েছিলে। ও বাড়ির কাকিমা বল নিয়ে এ বাড়িতে এসে তোমার বাবাকে শাসিয়ে গিয়েছিলেন। এটা সেই বল, আমি নিয়েছি। আমার এরকম ছোট ছোট মেমোরি কালেক্ট করতে বেশ লাগে। চোখ নামিয়ে নেয় কাঞ্চন। ব্যাগের জিনিস ব্যাগে পড়তে থাকে। সিদ্ধান্তের গলার স্বরও আর স্বাভাবিক থাকে না। কেঁপে যাওয়া গলায় বলে, আমি যে এতটাও গুরুত্বপূর্ণ নই কাঞ্চন। তুমি আমার চাইতে অনেক 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 উদার। আমি যে তোমার নখের যোগ্য নই। এত সম্মান এত ভালোবাসা পাওয়ার আমার অধিকার নেই কাঞ্চন। তুমি যে বড় দামি। কেন এত ভালোবাসলে আমাকে? কেন? হোয়াই কাঞ্চন? আচমকা ফ্যাকাশে হয়ে যায় কাঞ্চনের মুখ। একেবারে চুপ করে যায়। শক্ত হয়ে বসে থাকে মেয়েটা। ব্যাগের চেন খুঁড়তে থাকে। একটা সময় মুখ তুলে বলে, তোমায় ভালো লাগতো কারণ তুমি স্মার্ট আর গুড লুকিং ছিলে। তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া আমার মতো এত সাধারণ একটা মেয়ের কাছে ছিল স্বপ্ন পূরণ। তোমাকে পাওয়ার উত্তেজনাও ছিল প্রচুর, কিন্তু তুমি যেদিন আলাদা সোফায় শুলে সেদিন বড় কষ্ট হয়েছিল। যখন সেটাই নিয়ম করে ফেললে তখন নিজের হীনমন্যতা ধিকে ধিকে জ্বালিয়ে দিচ্ছিল আমায়। কিন্তু যেদিন দিদির মুখে শুনলাম অনুপমার কথা আর বুঝলাম আমার রূপ আমাকে গ্রহণ করার জন্য বাধা নয়, সে বাধা অন্য, তখন শ্রদ্ধা করতে লাগলাম তোমায়। কেন জানো? সিদ্ধান্ত ওর দুহাত নিজের মুঠিতে নেয়। চোখের ভাবে বোঝায় ও সব জানতে চায়। কাঞ্চন ওর অন্তরের গহীন কেন্দ্রে ডুব দেয়। পিছিয়ে যায় অনেক দূরে। বলতে থাকে, বয়স তখন 14। নিজেরই বাড়িতে শোষিত হতে হয় ওকে। বাড়িতে কেউ ছিল না। নিজের ঘরে পড়ার টেবিলে বসে পড়ছিল কাঞ্চন। হঠাৎ দরজার আওয়াজ হতে পিছন ফিরে দেখে লোকেশ কাকু, বাবার চেনা জানা। নিজের কাকা নয়। ওকে দেখে প্রথমে ভয় পায়নি কাঞ্চন। ও চিনত লোকটাকে, কিন্তু তারপর লোকটার মুখভঙ্গি ওর শরীরী হাবভাব ভয় পাইয়ে দেয়। হঠাৎ করে নেকড়ের মতো লোকটা ঝাঁপিয়ে পড়ে কাঞ্চনের ওপর। মুহূর্তে ছিঁড়ে ছুঁড়ে ফেলে ওর শরীর মন মস্তিষ্ক। কাঞ্চনকে ভয় দেখায় যেন একথাও কাউকে না বলে, তাহলেও বাইরে বেরোলে লোকেশ ওকে পাচার করার ব্যবস্থা করবে। লোকেশের ভয়ে কাঞ্চন কাউকে বলে না। লোকেশ সেই সুযোগটা নেয়। বারবার অত্যাচার করতে থাকে। চলতে থাকে একই ঘটনার পুনরাবৃত্তি। শেষে ঠাকুমা দেখতে পায় লোকেশকে ওর ঘর থেকে বেরোতে। লোকেশের ভাবভঙ্গি ভালো না লাগায় ঠাকুমা কাঞ্চনের ঘরে এলে আতকে ওঠে। একই বাড়িতে থেকে শুধু ভয়ের জোরে আর বড়দের তৎপরতার অভাবে কাঞ্চনের মতো একটা কুড়িকে থেতলে যেতে হয় দিনের পর দিন। কাঞ্চনের বাবা দুধে উকিল ছিলেন, কিন্তু লোকেশের বিরুদ্ধে কেস করলেন না। বললেন এতে ফ্যামিলির রেপুটেশন নষ্ট হবে। যদিও কাঞ্চনের বাবারই এক ক্লায়েন্টের গাড়ির তলায় চাপা পড়েছিল লোকেশ। কাঞ্চনের বাবা তার সেই ক্লায়েন্টের কেসটা লড়েছিলেন ফ্রিতে।
কথা শেষ করে দুফোঁটা জল পড়ে কাঞ্চনের চোখ দিয়ে। বলে, তুমি চাইলে আমার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসির পর বলতেই পারতে তুমি আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছো না, কারণ তুমি অন্য কাউকে ভালোবাসো। কিন্তু তুমি তা করোনি সিদ্ধান্ত। তুমি আমায় ভোগ করে ছুঁড়ে ফেলার কথা ভাবোনি। এখানেই আমি শ্রদ্ধা করতে শুরু করি তোমায়। সিদ্ধান্ত ওর দিকে চেয়ে থাকতে থাকতে এবার বুকে চেপে ধরে ওকে। কাঞ্চন আর সামলে রাখতে পারে না নিজেকে, কেঁদে ফেলে। বাচ্চা মেয়ের মতো অঝরে প্রায় বুক ফাটা আর্তনাদে কেঁদে ভাসায়। নিবিড় হয় সিদ্ধান্তের বাহুবন্ধন। ধীরে ধীরে হাত বোলায় জ্বরে ভুগে ওঠার রোগা পিঠে। আস্তে বলে, ব্যাস ব্যাস, আর নয়। আমার কাঞ্চন খালি হাসে। ওকে কি কাঁদতে দেখতে পারি? চোখের জল মুছে কাঞ্চন সোজা হয়ে বসে। সিদ্ধান্ত সোফা থেকে নেমে কাঞ্চনের সামনে হাঁটু গেড়ে বসে। বলে, এতদিনে আমি বুঝতে পেরেছি ভালোবাসা কি, যার জন্য অনন্ত সময় কালের প্রয়োজন পড়ে না। কখনো কখনো একটা মুহূর্তই অনেক। আর যে তোমাকে হারাতে পারবো না কাঞ্চন, তোমায় হারালে আমি নিঃস্ব হয়ে যাব। কাঞ্চন দুপাশে মাথা নাড়ে। না না, তা কি করে হয় অনুপ? ওর মুখ চেপে ধরে সিদ্ধান্ত। অনুপমার বিয়ের ডিসিশন ওর নিজের ছিল, আমার বিয়ের ডিসিশন আমার ছিল না। কিন্তু আজ সিদ্ধান্ত একটা সিদ্ধান্তই নেবে, তা হলো কাঞ্চন, শুধু কাঞ্চন। ভেজা চোখে কাঞ্চন হাসির চেষ্টা করে। বলে, দয়া করছো না তো মিস্টার সিদ্ধান্ত, নইলে পরিণতি দুজনেরই খারাপ হবে। সিদ্ধান্ত করুণ মুখে বলে, দয়াটা অন্তত এবার তুমি করো, নইলে এভাবে আর কতক্ষণ হাঁটু মুড়ে বসে থাকি। এবার খিলখিলিয়ে হেসে ফেলে কাঞ্চন। দুহাতে কাঞ্চনের দুগাল ধরে গভীর চুম্বন নেয় সিদ্ধান্ত। কাঞ্চনের হৃদয়ে মাঝে প্লাবন আসে। কাঞ্চন বড় বোকা মেয়ে, তবু এইটুকু বোঝে এ চুম্বন প্রগাঢ় প্রেমের। লালসা, বাসনা, কাম বা দয়ার নয়, এ চুম্বন শুধুই ভালোবাসার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।